ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমার আগের পর্বে ছিল কলকাতা থেকে কিভাবে ব্যাংককে পৌঁছবেন, তার ফ্লাইট, ভিসা, সিম সহ যাবতীয় ডিটেলস, আর ব্যাংককের ফেমাস মহানাকন স্কাইওয়াক। আজ থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা করব ব্যাংককের ফেমাস 3টি টেম্পল ট্যুর, আর সাথে দেখব ব্যাংককের ফেমাস মল আইকনসিয়াম। চেখে দেখব অবশ্যই এখানকার লোকাল খাবার, আর সবটাই ঘুরে দেখব লোকাল ট্রান্সপোর্টে। আমি এরকম ট্রাভেল আর খাওয়া দাওয়ার ইনফরমেটিভ ভিডিও বানাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আমাদের আজকে ডে টু স্টার্টেজ। আমরা যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো আর ওয়াট অরুণ দেখতে। কতটা কি দেখতে পাবো দেখা যাক। আমরা আমাদের ওই যে বিটিএস স্টেশনটা আছে ওখান থেকে হচ্ছে বিটিএস করে যেতে হবে, বললো এখানে অশোক বলে একটা বিটিএস স্টেশনে। অশোক থেকে আবার চেঞ্জ করে এমআরটি নিয়ে যেতে হবে সানাম চায় স্টেশনে। তো আপাতত অশোকের জন্য যাচ্ছি। আমরা ফাইনালি বেরিয়েছি 12টার সময়। আমাদের প্ল্যান ছিল এর সাথে আজকে এখানে যে ছাউ ফ্রায়া রিভার ক্রুজটা করার, কিন্তু মনে হয় না ক্রুজ করা হবে বলে। তো আপাতত তিনটে, তুই জানিস তো বল না, আপাতত তিনটে টেম্পল আপাতত দেখার প্ল্যান, ওরা দেখা যায়। আমাদের বিটিএস স্টেশন রাচাথাওয়ি থেকে এলাম ইন্টারকানেক্টেড স্টেশন অশোক। ওখান থেকে এমআরটিতে করে আসতে হবে সানামচাই স্টেশন। এটা গ্র্যান্ড প্যালেসের নিয়ারেস্ট স্টেশন। তো এখানে যে সানামচাই স্টেশনটা আছে এটার কিন্তু বেশ একটা রয়্যাল ফিল আছে, মানে গ্র্যান্ড প্যালেসের সামনে স্টেশন বলে সম্ভবত। অন্য এমআরটি স্টেশনগুলো একদমই নর্মাল, কিন্তু এটাকে বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। এই হলো সানামচাই স্টেশনের বাইরেটা। বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে যাওয়ায় গরম কিন্তু এখন বেশ ভালোই। তো আমি এখন হেঁটে গ্র্যান্ড প্যালেসের দিকে যাচ্ছি। এই সানামচাই স্টেশন থেকে 15 মিনিট মতো দেখাচ্ছে গুগলে, তো হেঁটে আর কি। তো এবার দেখা যাক হেঁটে কতটা। আর এখানে টুকটুক অনেকেই আছে, টুকটুক ডাকছিল, বাট এখানে টুকটুক স্ক্যামও প্রচুর আছে, যে অনেক বেশি ভাড়া চায় এক জায়গায় বলে আরেক জায়গায় নিয়ে যায়। তো সেজন্য আর টুকটুকের ভরসা আমরা করিনি, পায়ে হেঁটে হাঁটা স্টার্ট করেছি। এখান থেকে গ্র্যান্ড প্যালেস হেঁটে 15 মিনিট মতো আমরা হাঁটা লাগালাম। এই দিকের এরিয়াটার রাস্তাঘাট, আর্কিটেকচার কিন্তু ব্যাংককের মেন সিটির থেকে অনেকটাই আলাদা, অতটা ঘিঞ্জি না একদমই। চারদিকে মন্দিরের আদলে স্ট্রাকচার। আর একটু পরেই স্টার্ট হয়ে গেল গ্র্যান্ড প্যালেসের কমপ্লেক্স। যদিও কমপ্লেক্স স্টার্ট হলেও গেট কিন্তু অনেকটাই দূরে। এবার হাঁটতে না চাইলে এখানে রয়েছে অনেক অপশান, যেমন টুকটুক। যদিও টুকটুকের ভাড়া চাইবে উল্টোপাল্টা, আর নানা রকম টুকটুক স্ক্যামও এখানে রয়েছে। এছাড়া আছে বাসে 5-7 মিনিট মতো টাইম দিলে পৌঁছে যাবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। জিজ্ঞাসা করে উঠে পড়তে হবে শুধু, আর তাছাড়া ক্যাবও করতে পারেন। এখানের এই 3টে প্লেস কিন্তু খুব টুরিস্টি। ব্যাংককে ফার্স্ট টাইম এলে সবাই একদিনে এই 3টে কভার করার চেষ্টা করে মোটামুটি। আর এগুলো একে অপরের কাছাকাছি লোকেশানে অবস্থিত, তাই সেম রুটেই পড়ে এগুলো। তবে এই রাস্তা দিয়ে আগে কিন্তু পড়ে ওয়াট ফো, কিন্তু আমরা গ্র্যান্ড প্যালেস দেখে তারপর দেখব ওয়াট ফো। আমরা এখনো হেঁটে চলেছি, তো রোদের মধ্যেই এতটা হাঁটা কিন্তু বেশ কষ্টকর। মানে যতই 12 মিনিট 13 মিনিট দেখাক, কিন্তু এখানে তো প্রচণ্ড গরম, মানে বেশ গরম, আমাদের কলকাতার চেয়ে ভালোই গরম। আর তো সেখানে মানে হেঁটে আসবেন কি আসবেন না সেটা ভেবে দেখবেন। টুকটুকের ভাড়া যদিও যাতা চাইছে, তো সেটাও আবার নেগোশিয়েট করতে হবে। আর না হলে বাস আছে, কিন্তু বাস কোনটা কি বাস সেগুলো দেখে শুনে উঠতে হবে, এই আর কি অপশান। আর এইটুকুর জন্য ক্যাবের ভাড়াও অনেক বেশি হতে পড়ে যাবে, আমি সেটা দেখিনি। কিন্তু হাঁটাও বেশ কষ্টকর, আমরা জল খেয়ে কিছুটা করে হাঁটছি। এসে গেছি গ্র্যান্ড প্যালেসের এন্ট্রান্সের কাছাকাছি। একটা সাবওয়ে দিয়ে যেতে হবে এবার।
এখান থেকে ওপরে গিয়ে সামনেই গেট। অলরেডি হচ্ছে গ্র্যান্ড প্যালেস এখনো দেখলাম না, জাস্ট সানাম চাই থেকে গ্র্যান্ড প্যালেস অবধি হেঁটে এসেই গরমে ক্লান্ত হয়ে পড়েছি। মাঝে একটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস জাস্ট ঢোকার আগে একটা এসি জায়গা মতো আছে সাবওয়েতে, তো ওইখানেই এসে বসে আছি একটুখানি। এখানে ওয়াশরুম বা এগুলো এই ভেতরেই অ্যাভেলেবেল। তারপরে আবার হচ্ছে এখানে সামনেই আশা করি গ্র্যান্ড প্যালেসটা, তো ওখানে চলে যেতে পারবো। এই যে রাজার প্যালেসের সামনে রাজার ছবি। গ্র্যান্ড প্যালেসের টিকিটের দাম 500 বাট। এখানে কার্ড অ্যাকসেপ্টেড, অন্য টেম্পলগুলোয় কিন্তু অনলি ক্যাশ। এই টিকিটে ইনক্লুডেড গ্র্যান্ড প্যালেস, এমারেল্ড বুদ্ধা স্ট্যাচু, বুদ্ধার মিউজিয়াম, টেক্সটাইল মিউজিয়াম আর একটা থাই থিয়েটার শো। টিকিট কেটে ঢুকে পড়লাম গ্র্যান্ড প্যালেসের কম্পাউন্ডে। গেটের সামনে দেখলাম এখান থেকে ছাতা বড়র অপশানও রয়েছে, যেটা এই রোদে খুবই দরকারি, যেহেতু ম্যাক্সিমাম পার্টটাই আউটডোর আর সান এক্সপোজড। আর ড্রেস কোড আছে এখানকার সব টেম্পেলেই। শোল্ডার আর নি কাভার জামা কাপড় ফর মেন অ্যান্ড ওমেন বোথ। ঢুকেই প্রথমে নজর কাড়ল এই দেওয়ালটা, যেখানে রয়েছে বুদ্ধিস্ট মিথোলজিক্যাল স্টোরির পেন্টিং। এই গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্সে রয়েছে ব্রাইট টেরাকোটা আর গোল্ডেন কালারের ওপর কারুকার্য করা অনেকগুলো সুন্দর দেখতে থাই মন্দির, স্ট্যাচু, স্ট্রাকচার, যেগুলো বহন করে চলেছে থাইল্যান্ডের আর্কিটেকচার, কালচার আর মিথোলজির ঐতিহ্য। কিং রামা ওয়ানের আমলে তৈরি এই গ্র্যান্ড প্যালেসে অনেক আগে থাকতেন এখানকার রাজারা। এখনকার রাজারা অবশ্য এখানে আর থাকেন না। আর এই হলো পৃথিবী বিখ্যাত এমারেল্ড বুদ্ধার মন্দির। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, বাট ভেতরটা খুব সুন্দর, শান্ত। আর এই এমারেল্ড বুদ্ধা থাইল্যান্ডের অন্যতম দর্শনীয় মন্দির। এই বিল্ডিংগুলোয় সম্ভবত এখানকার রাজাদের অভিষেক সহ নানা অনুষ্ঠান হয়। পুরো কমপ্লেক্সটাই সত্যিই গ্র্যান্ড। প্রতিটা স্ট্রাকচারের সামনেই মনে হবে ছবি তুলি। তবে ক্রাউড এড়াতে চাইলে একদম সকালে 8:30টায় যখন মন্দির খোলার টাইম তখন চলে আসতে হবে। আর এখান থেকে কিছুক্ষণের গ্যাপে গ্যাপে থাই থিয়েটার দেখতে নিয়ে যাওয়া হয়, যেটা টিকিটে ইনক্লুডেড। আমাদের টাইম না থাকায় আমরা যেতে পারিনি। গ্র্যান্ড প্যালেস দেখে বেরিয়ে পড়লাম ওয়াট ফো দেখার উদ্দেশ্যে। ওয়াকিং ডিস্টেন্স 8 থেকে 10 মিনিট মতো ফ্রম গ্র্যান্ড প্যালেস এক্সিট। রাস্তায় দেখলাম লোকজন বেশ থাই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে, দেখতে বেশ ভালো লাগছিল। এখানে সব জায়গায় এরকম ড্রেস ভাড়া করে ছবি তোলা যায়। কিন্তু এসে গেলাম ওয়াট ফো বা টেম্পল অফ রিক্লাইন বুদ্ধার সামনে। তো আমরা এবারে এসেছি ওয়াট ফোতে ফাইনালি। গ্র্যান্ড প্যালেস থেকে ওই 12-15 মিনিট মতো হাঁটা হেঁটে ওয়াট ফোতে ঢুকেছি। ওয়াট ফোতে 300 বাট টিকিট, কিন্তু এখানে আবার কার্ড অ্যাকসেপ্টেড নয়। তো বেসিক্যালি থাইল্যান্ডে সব জায়গাতেই হচ্ছে ক্যাশ ক্যারি করাটাই ভালো, ক্যাশই ম্যাক্সিমাম জায়গায় অ্যাকসেপ্টেড। ওয়াট ফোতে এবার ঢুকে আমরা রিক্লাইনিং বুদ্ধা যেটা সেটা দেখি। টিকিট 300 বাট পার পারসন। আর এখানেও কিন্তু ড্রেস কোড ম্যান্ডেটারি। তাই এই টেম্পল ট্যুরটার দিন শোল্ডার আর নি ঢাকা জামা কাপড় পরলেই কিন্তু সুবিধা, আর না হলে ক্যারি করতে হবে বা কিনতে হবে সারং অথবা স্কার্ফ। আর এই হলো 46 মিটার লম্বা শায়িত বুদ্ধ মূর্তি, যেটা সত্যি অদ্ভুত সুন্দর।
এত বড় আর সুন্দর বৌদ্ধ মূর্তি দেখে সত্যি চক্ষু সার্থক হলো আমাদের। এখানে এই বাটিগুলোয় পয়সা দেওয়া গুড লাকের প্রতীক, তাই অনেককেই দেখলাম এটা করছে। এই মন্দির কমপ্লেক্সে রয়েছে আরও অনেকগুলো মন্দির। প্রতিটা মন্দিরের আর্কিটেকচার এক কথায় অপূর্ব, পাথরের ওপর আর কাঁচের ওপর অপূর্ব সব কারুকার্য। আর এখানেই রয়েছে থাই ম্যাসাজের স্কুল আর সেন্টার। সম্ভবত এখান থেকেই স্টার্ট হয়েছে পৃথিবী বিখ্যাত এই থাই ম্যাসাজ। আমরা এই সুন্দর আর্কিটেকচারগুলো ঘুরে অনেক ছবি তুললাম মন ভরে। আর এখানে ফ্রিতে জল পাওয়া যাচ্ছিল, তাই ভরে নিলাম জল, যেটা ব্যাংককের গরমে খুবই দরকারি জিনিস। তো আমাদের ওয়াটফো দেখা শেষ। এবার আমরা ওয়াটফোর যে সামনে পিয়ার আছে, মানে যেখান থেকে বোট ছাড়ে, ওই পিয়ারের দিকে যাব। এবার ওখান থেকে একদমই সামনে, মানে ওয়াটফো আর ওয়াট অরুণ জাস্ট অপোজিট সাইডে। তো ওই নৌকা বা বোট লঞ্চ যাই হোক ব্যাপারটা দেখি কি, এবার সেটা করে হচ্ছে ওয়াট অরুণ দেখতে যাব। ওয়াটফো দেখে আমরা চললাম এখানকার একদম সামনের থা তিয়েন পিয়ারের উদ্দেশ্যে। পিয়ার এখান থেকে হেঁটে 5 মিনিটও নয়। রাস্তার ধারে অনেকগুলো খাবার, ড্রিঙ্কস, জামা কাপড়ের দোকান রয়েছে। আমরা যাব এর উল্টো দিকের ওয়াট অরুণের পিয়ারে। লোকাল ফেরির ভাড়া মাত্র 5 ভাট করে। জাস্ট নদীটা টপকালেই উল্টো দিকে ওয়াট অরুণ। সময়ও লাগলো খুব কম, 5-7 মিনিট মতো মাত্র। ছোট্ট রাইড, আমরা 5 মিনিটও লাগলো না ওয়াট অরুণের যে পিয়ারটা ওটাতে এসে গেছি। এবার নেবে ওয়াট অরুণটা দেখবো। এসে গেলাম আজকের 3 নাম্বার টেম্পল ওয়াট অরুণ দেখতে। টিকিট 200 ভাট, সাথে একটা করে জলের বোতল ফ্রি। তো আমরা এবার এসে গেছি হচ্ছে ওয়াট অরুণ। একদম সানসেট টাইমে এসেছি, এখন খুব ভালো হাওয়া দিচ্ছে। আর যেহেতু এটা একদম ছাউপ্রায়া যে রিভারটা আছে এখানে, ছাউপ্রায়া রিভার, ওটার একদম পাশে, তো বেশ হাওয়া দিচ্ছে, এখন বেশ ভালো লাগছে। এতক্ষণ যেরকম গরমে কাহিল হয়ে গেছিলাম, এখন ভালো লাগছে। আচ্ছা, বলে রাখা ভালো, এখানেও কিন্তু সেম ড্রেস কোড অ্যাপ্লিকেবল। টেম্পল অফ ডন নামে পরিচিত এই মন্দিরও ব্যাংকক তথা থাইল্যান্ডের এক আইকনিক টেম্পল। হিন্দু দেবতা অরুণাকে উৎসর্গ করা এই মন্দির। একদম বিকেলের সময় সূর্যাস্ত হতে জাস্ট একটু বাকি। ঘোরার এই আইডিয়াল টাইমে এখন চারদিকে প্রচুর লোক সমাগম। এখানে অনেকেই থাই ড্রেস ভাড়া করে ছবি তুলছেন দেখলাম, আবার ফটোগ্রাফার ভাড়া করে প্রি ওয়েডিং ফটোশ্যুটও চলছে এখানে দেখলাম।
এই মন্দির অবশ্যই সত্যি এতটা সুন্দর, মন্দিরের পাথরের গায়ে হিন্দু মিথোলজির নানা কাহিনী খোদাই করা রয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সানসেট টাইমে চলে এলাম ওয়াট অরুণের পাশে অন্য একটা পিয়ারে, যেখান দিয়ে যাতায়াত করে ছাওপ্রায়া নদীর নানা রকম ফেরি। 30 ভাট মতো টিকিটে বলল এটাই নাকি লাস্ট ফেরি আসছে, যাবে আইকনসিয়ামের ওই দিকে আরও নানা রকম পিয়ারগুলোয়। আমরা টিকিট কেটে নিলাম, ভাবলাম ছাদে বসে দেখতে দেখতে যাব নদী আর নদীর চারপাশের সৌন্দর্য। ওমা, এটা নাকি আবার এসি বোট। যাকগে, এসিতে ভেতরেই বসলাম। হপ অন হপ অফ ফেরি সম্ভবত। চার পাঁচটা জায়গায় দাঁড়িয়ে অবশেষে পৌঁছে গেলাম আইকনসিয়ামের পিয়ারে। জাস্ট সন্ধ্যের মুখে মুখে পৌঁছে দেখি আইকনসিয়াম পিয়ার পুরো লোকে লোকারণ্য। পরে বুঝলাম এই ভিড় বেসিক্যালি ছাওপ্রায়া রিভার ক্রুজের, যেগুলোর এন্ট্রি পয়েন্ট এই আইকনসিয়াম পিয়ার। আমরা প্রথমে এই ক্রুজ করব ভাবলেও একদিনে আর এত কিছু সম্ভব হতো না বাচ্চা নিয়ে। প্লাস কদিন আগেই দুবাইতে আমরা ঢাউ ক্রুজ করেছিলাম, তাই এটা এবারে আর করলাম না। বসে বললাম আইকনসিয়ামের বাইরে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো দেখতে। দুবাই ফাউন্টেন শোর মতো অতটা বড় না হলেও এশিয়ার নাকি সবচেয়ে বড় ফাউন্টেন শো এটা। শো এনজয় করে ঢুকে পড়লাম মলে। ব্যাংককের সবচেয়ে বড় আর ফেমাস মল এটা। প্রথমেই আবার ঢুকেছি লাক্সারি সাইডটায়। চারদিকে হারমেস, গুচি, প্রাডা, এলভি এইসব হাইফাই ব্র্যান্ডের ছড়াছড়ি। আইকনসিয়ামের বিশেষত্ব হলো ওয়ার্ল্ডের টপ লাক্সারি ক্লাসের ব্র্যান্ড তো সব রকম আছেই, তাছাড়াও লোকাল থাই ব্র্যান্ডেরও আউটলেট আছে কিন্তু অনেক এখানে। সাথে গ্রাউন্ড ফ্লোরে সিয়াম সুক আছে, যেখানে ফ্লোটিং মার্কেট, লোকাল দোকান বাজার প্লাস স্ট্রিট ফুডও সব পাওয়া যায় এক ছাদের তলায়।
এই হলো এখানকার অ্যাপল, যেটা বিশাল স্পেসিয়াস আর ইউনিক। ম্যাকবুক, আইফোনের লেটেস্ট মডেল থেকে শুরু করে অনেক কিছু রয়েছে এখানে। এদিক দিয়ে বেরিয়ে আবার এরকম আউটডোরের একটা স্পেসও রয়েছে। নিচে সিয়ামসুকে চলে এলাম। প্রচুর লোকাল স্ট্রিট স্টাইল দোকানপাট। আমরা ঠিক করলাম এখান থেকে ডিনারটা সেরে নেব আজকের। ঘুরে দেখে এত অপশান দেখে দেখে যে কেউ কিন্তু কনফিউজ হতে বাধ্য যে কি খাবে আর কি খাবে না এখানে। এদিকে একটা ছোটখাটো ফ্লোটিং মার্কেটও তৈরি করা হয়েছে। আর এখানেই চলছে আমাদের জন্য পাপায়া স্যালাড বানানো। এই পাপায়া স্যালাড এখানকার ফেমাস। কাঁচা পেঁপের একটা স্যালাড, বেশ টক মিষ্টি ক্রাঞ্চি, ভালোই খেতে। দাম 100 বাট মতো। আরও কিছু ঘুরে নেওয়া হয়েছিল ধোয়া ওটা চিকেন লেগ স্যুপ, আর সাথে একটা ফ্রেশ ওয়াটারমেলন জুস। 200 বাটের এই চিকেনের পা আমি খেতে পারিনি একদমই। ছেলে তো দেখেই ভয় পাচ্ছিল। আমার বর শেষ করলো এটা। আর আমি নিলাম 100 বাটের একটা ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস খাবার। এখানে দামটা একটু বেশি বলে লাল নীল সবুজ নানা কালারের রাইস দিয়েছিল বোধহয়। অন্য জায়গায় যতবার খেয়েছি একটাই সাদা ভাত পেয়েছি কিন্তু। যাই হোক, মিষ্টি মিষ্টি স্টিকি রাইস আর আম, তার ওপর কোকোনাট মিল্ক ছড়িয়ে খেতে হবে। আমি তো আম দুধ ভাত এমনিই খুব ভালোবাসি। তার মধ্যে অসময়ে এই মিষ্টি আম পেয়ে আমি খুব খুশি, খুবই ভালো লেগেছে আমার। তবে ব্যাপারটা আমাদের ওই দুধ ভাত আমের প্রায় মতোই। আর থাইল্যান্ডে এসে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো না, সেটা তো জাস্ট হতেই পারে না। ফাইনালি ডিনার শেষে 10:30টার সময় বেরোলাম আইকন সিয়াম থেকে। ফেরার রুটটাও বলে দিই তবে লোকাল ট্রান্সপোর্টে। মল থেকে বেরোলেই রয়েছে গোল্ডেন লাইন। মেট্রো নিয়ে নামুন, পরের স্টেশন ক্রংথনবুরি। ব্যাস, ওটাই বিটিএস এর ইন্টারকানেক্টেড স্টেশন। এবার চলে আসুন আপনি আপনার নিয়ারেস্ট স্টেশনে। ব্যাংককে ডে 2 আমরা এভাবেই কাটালাম। লাস্ট ডে ব্যাংককে কোথায় কোথায় গেলাম আর ফেমাস লোকাল শপিংয়ের গল্প থাকবে নেক্সট ব্লগে। টাটা, খুব জলদি দেখা হবে নেক্সট ব্লগে।